আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের ওষুধসহ এবং শিল্প ক্ষেত্রের যে নানা সমস্যা এবং সম্ভাবনা আছে তার নানা দিক নিয়ে, সেই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির নানা দিকও আমাদের আলোচনায় উঠে আসবে। আমাদের সাথে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক এবং সেই সঙ্গে যার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে বিসিক শিল্পনগরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। জনাব বেলাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্টক অনুষ্ঠানে। ধন্যবাদ গোলাম কাদের রবু, আপনাকেও এবং এটিএন নিউজের সবাইকে। জি, আমরা একটু শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে এই যে আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সংকটের মধ্যেও নানা সীমাবদ্ধতা, নানা নেতিবাচক খবরের মধ্যেও একটি আশার আলো হচ্ছে যে রপ্তানি এবং রেমিটেন্স বেড়েছে। তো রপ্তানির ক্ষেত্রে আসলে ঔষধ শিল্প যেহেতু একটি বড় অবদান রাখছে, তো এবার সেক্ষেত্রে তার কন্ট্রিবিউশনটা আসলে কতখানি রাখলো বা রাখছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমাদের যে বৈশ্বিক যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সারা দেশে বিভিন্ন সেক্টরে, এর মধ্যে রপ্তানি আমাদেরকে অনেকটা আশা আলো দেখাচ্ছে। সেই দিক থেকে ওষুধ শিল্পের যেরকম রপ্তানি বেড়েছে, অন্যান্য ক্ষেত্রেও আমাদের গার্মেন্টস সহ আমাদের বিভিন্ন খাত যেগুলো আমাদের বিদেশে রপ্তানি করছি, সেগুলো কিন্তু আমাদের এইবার বেড়েছে। সেটার জন্য আমি মনে করি উদ্যোক্তা যারা আছে তারা খুব বর্তমান প্রেক্ষাপটটাকে মোকাবিলা করার জন্যেই আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছেন, যাতে করে আমাদের এই ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে পারি এবং ফরেন কারেন্সি যে অভাব আমাদের আছে সেটাতে যেন আমাদের অন্তত কন্ট্রিবিউশনটা উল্লেখযোগ্য থাকে। সেজন্য নিঃসন্দেহে এটা রপ্তানিকারকদের অবদান আমি বলতে হবে। নিঃসন্দেহে এতে সরকার সহযোগিতা করা উচিত এবং করছে বলে বিশ্বাস। জি, তবে আরেকটু রপ্তানির ক্ষেত্রে যদি আমরা বলি যে কাঁচামাল তো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, তো যেহেতু এলসি খোলার ক্ষেত্রে একটি প্রবলেমের মধ্য দিয়ে শিল্প উদ্যোক্তারা যাচ্ছেন, এখন আসলে সেটির কি অবস্থা? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আসলে আপনারা জানেন বা পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা সবাই জানছে যে আমাদের ফরেন কারেন্সি শর্টেজের কারণে আমাদের এলসি বন্ধ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আইটেম আছে যেটুকু প্রায়োরিটি বেসিসে আমাদের এলসি করার জন্য গভর্নমেন্ট পারমিট করেছে। এর মধ্যে ঔষধ শিল্পের কাঁচামাল এবং শিল্পের কাঁচামালগুলো প্রায়োরিটি দিচ্ছে। তারপরেও আমি যেটুকু বলবো যে অনেকগুলো ব্যাংক এই প্রায়োরিটি ওয়াইজ যে এলসিগুলো হওয়ার কথা সেগুলো দিতে পারছে না তাদের ফাইন্যান্সিয়াল দ্যাট ইজ ডলার ক্রাইসিসের কারণে। একটু একটু করে যেটুকু দিচ্ছে এটার প্রতি একটু দৃষ্টি রাখা উচিত। আমার মনে হয় শিল্পের কাঁচামাল বা ওষুধ শিল্পের কাঁচামাল, গার্মেন্টসের কাঁচামাল, রপ্তানি খাতে যেগুলো কাঁচামাল আমাদের দেশে আনবে এগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। তাইলে নিঃসন্দেহে আমাদের এই ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারবো। এতে ব্যাংকের সহযোগিতাটা আমরা প্রত্যাশা করছি যে সকল ব্যাংক অন্তত এলসির ক্ষেত্রে প্রায়োরিটি, গভর্নমেন্ট যে এলসিগুলোকে প্রায়োরিটি দিচ্ছে সেগুলোকে সময় নষ্ট না করে এলসিগুলো ওপেন করা বা এলসি করার সুযোগ করে দেওয়া। না, মানে যে পরিস্থিতিতে এই ইম্পোর্টকে আসলে নিরুৎসাহিত করা হয়েছে, রিজার্ভের উপর চাপ কমানো কিংবা ডলারের উপর চাপ কমানোর জন্যই তো বেসিক্যালি গভর্নমেন্ট এটি করেছে এবং সেক্ষেত্রে বিলাসবহুল পণ্যের এলসি প্রায় বন্ধ করে দিয়েছে। তো এটি তো নিঃসন্দেহে ভালো উদ্যোগ ছিল, কিন্তু এখন শিল্প উদ্যোক্তারা কেন এলসি নিয়ে এত উদ্বেগের কথা জানাচ্ছেন? আসলে প্রবলেমটা কোথায়, এখানে কোথায়? কিছু কিছু প্রবলেম খুব প্রকট হয়েছে এই কারণে। আগে আমরা যারা ইম্পোর্টার, আমরা যারা এলসি করতাম আমাদের 5% বা 10% মার্জিনে আমরা এলসি করেছি। এখন সেই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি বেসিসে যেগুলো এলসির পারমিশন দিয়েছে সেগুলো 50%-এর নিচে কোনো এলসি হচ্ছে না। 50% এবং কোথাও 100% আমাদের দিতে হচ্ছে। আলটিমেটলি এখানে আমাদের এই শিল্প উদ্যোক্তা যারা, শিল্পপতি যারা আছে তাদের কিন্তু এখানে এলসি করতে গিয়ে এটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যেহেতু 100% 50% আইটেম ওয়াইজ বা ক্লায়েন্ট ব্যাংকের রিলেশনের উপরে ডিপেন্ড করছে, সেটাকে আমার মনে হয় যেহেতু প্রায়োরিটি বেসিসে যেটা অতি প্রয়োজনীয় পণ্য নয়, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় পণ্য সেগুলো আমরা এলসি করতে যাচ্ছি, সেখানে কিন্তু এলসির মার্জিনটা কমানো উচিত এবং
এলসিগুলোকে ত্বরান্বিত করা উচিত, যাতে করে ইন ফিউচার আমাদের র মেটেরিয়ালস ক্রাইসিসে না পড়ি। যদি আমরা শিল্পের র মেটেরিয়ালস ক্রাইসিস হয়ে যায়, সেই জায়গায় আমাদের অনেক সময় আমাদের শাটডাউন করতে হবে, আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, অথবা আমাদের এমপ্লয়ীদেরকে আমাদের ছাঁটাই করতে হতে পারে। এখানে মানুষ যেরকম সমস্যার সম্মুখীন হবে, এমপ্লয়ি যখন আমরা ছাঁটাই করতে হবে, আমাদের প্রোডাকশন যদি না থাকে এবং সেই জায়গায় আমাদের কর্মীর প্রয়োজনটা কমে যাবে। আরেকটা জিনিস হলো, যারা শিল্প প্রতিষ্ঠান করেছে, স্ট্রাকচার করেছে, একটা প্রোডাকশন ক্যাপাসিটি বিল্ড আপ করেছে, সেখানে যদি আমি 100% যদি প্রোডাকশন করতে না পারি, আমাদের কিছু কিছু ইউনিট আমাদের বন্ধ হয়ে যাবে। এতে গিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠানের উপরে চাপ পড়বে অনেক বেশি, যেহেতু এস্টাবলিশমেন্টের সাথে আউটপুটটা আমার হবে না, তুলনা করলে কিন্তু দেখা যাবে আমাদের লসের পরিমাণটা বেড়ে যাবে। কারণ আমার 100% ক্যাপাসিটিতে যদি আমি 30% ক্যাপাসিটি ইউটিলাইজ করি আর 70% আনইউটিলাইজ থেকে যাচ্ছে, সেখানে কিন্তু আমার টোটাল স্ট্রাকচারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বর্তমান সংকটের প্রভাবটা বিসিক শিল্প নগরীতে আসলে কতটা পড়েছে, যেহেতু আপনি বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক? ধন্যবাদ আপনাকে। আমি বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আলটিমেটলি বিসিক শিল্পনগরীতে যে শিল্প আছে এবং বিসিকের বাইরে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সমস্যাগুলো সবার জন্য একই রকম। কারণ আমাদের তো গভর্নমেন্টের পলিসি তো বিসিক শিল্পনগরী এবং শিল্পের নগরীর বাইরে, বিসিক শিল্পনগরীর বাইরের প্ল্যানিং তো ডিফারেন্স না, একই, কিন্তু সক্ষমতার তো পার্থক্য আছে। সক্ষমতার পার্থক্য আছে। সেদিক থেকে আমি এইটুকু বলবো যে আমাদের বিসিক শিল্পনগরীতে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু এই প্রেক্ষাপটে কিন্তু সমস্যা বেড়ে গেছে তাই নয়, কিন্তু সমস্যা বেড়েছে আমাদের মূলত আমাদের বিসিক শিল্পনগরী যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বিসিক শিল্পনগরীতে যারা শিল্প করেছেন এবং শিল্পের জন্য যে সহায়তা পাওয়ার কথা ছিল বিসিক থেকে, এবং গভর্নমেন্টের যে প্ল্যানিং যেটা ছিল, যে বিসিককে বিসিক নামটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে বিসিক নামের প্রধান এটাই হলো বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। সেখানে আমাদের ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা এখানে উদ্বুদ্ধ করব, ছোট নতুন নতুন উদ্যোক্তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব এবং শিল্পায়নে তাদের অবদান থাকবে। কিন্তু আলটিমেটলি আমাদের এই বিসিক শিল্পনগরীতে অনেক শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছে, কিন্তু শিল্প করেই বসে আছে, সাইনবোর্ড আছে, হয়তো স্ট্রাকচার আছে, প্রোডাকশন নেই। হয়তোবা কোথাও আছে যে অ্যালটমেন্ট নিয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি আর করতে পারছে না, কোথাও শিল্পনগরী আছে কিন্তু অ্যালটমেন্ট হচ্ছে না। এতে কারণ হলো যে শিল্প নগরীগুলোতে বিসিকের যে কনসেপ্ট ছিল, বিসিকের যে প্ল্যানিংটা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেটা উদ্যোক্তারা যে সুবিধা পাওয়ার কথা ছিল বিসিক থেকে, সেই সুবিধাটা পাচ্ছে না, যে সহযোগিতা পাওয়ার কথা সেই সহযোগিতা পাচ্ছে না। সেখানে আমরা বলতে গেলে যে আমাদের শিল্পের ক্ষেত্রে বিশেষ করে ইউটিলিটি আমরা একটা শব্দ বুঝি, যেখানে শিল্পের জন্যে যে প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেটা হলো ইলেকট্রিসিটি, গ্যাস এবং পানি, অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো আছে, যেগুলো শিল্পের কাঁচামাল হিসেবে কিন্তু আসবে, সেটা লোকালি প্রোভাইড করতে হবে এবং সেটা প্রোভাইড করার কথা আমার বিসিক। কিন্তু বিসিক তা করতে পারছে না, বিদ্যুৎ ঠিক দিতে পারছে না এবং গ্যাস কানেকশানে কোনো প্রায়োরিটি বেসিসে আমাদেরকে কানেকশন দিতে পারছে না। পাশাপাশি গ্যাসের রেশনিং হচ্ছে, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আরও যে প্রবলেম যেটা হলো যে অবকাঠামোগত দিক থেকে বিসিকের আমাদের ড্রেনেজ এবং আমাদের ওয়াটার সাপ্লাই, এগুলো অনেকগুলো বিসিক শিল্পনগরীতে আছে, একেবারে জিরো পর্যায়ে আছে। সেটা উদ্যোক্তারা তাদের প্রয়োজনে নিজস্ব উদ্যোগে কিছু পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করছেন বা ড্রেনেজ ব্যবস্থা তারা কিছু আমাদের লোকাল শিল্প মালিক সমিতি আছে, তারা কিছু অ্যারেঞ্জ করছেন। কিন্তু অনেক শিল্পনগরীতে আছে যে আমাদের পরিবেশগত দিক থেকে বললে শিল্পের জন্য একেবারে অনুপযোগী হয়েছে। এটার কারণ হলো বিসিকের, আমি মনে করব বিসিক কর্তৃপক্ষ সঠিক দৃষ্টি দিচ্ছেন না এখানে। আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের ওষুধ শিল্পসহ দেশের শিল্পক্ষেত্রে নানা সমস্যার সম্ভাবনার নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন
জেনিথ ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। জনাব বেলাল উদ্দিন আহমেদ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই যে একটা সময় আমরা দেখেছি যে আজকে যারা বড় বড় মানে শিল্প উদ্যোক্তা যারা আছেন কিংবা শিল্প প্রতিষ্ঠান যারা আছেন, বিএরবি কেবল, স্কয়ার, তাদের জন্ম কিংবা উঠে আসা কিন্তু বিসিক থেকেই আমরা জানি। তো এখন কেন এরকম উদাহরণ তৈরি হচ্ছে না? কেন বিসিক থেকে এরকম মানে বড় বড় উদ্যোক্তা কিংবা বড় বড় শিল্প প্রতিষ্ঠান এগুলো কেন উঠে আসছে না? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলেছেন সেটা আমরা এক বাক্যে স্বীকার করতেই হবে যে এই শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্ম কিন্তু বিসিক শিল্পনগরীতেই। কিন্তু সেই সময়কার বিসিকের যে প্রদত্ত সুবিধাগুলি আর বর্তমান বিসিকের প্রদত্ত সুবিধার সাথে ডিফারেন্স অনেক বেশি হয়ে গেছে। আমরা মনে করি যে নিশ্চয়ই আমরা প্রাউড ফিল করি এই শিল্প প্রতিষ্ঠানগুলো বিসিক শিল্পনগরীতে অবস্থিত। আজকে তারা বিরাট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তারা রূপান্তরিত হয়েছে এবং দেশে বিশাল কন্ট্রিবিউশন ওনাদের আছে, আমরা স্বীকার করি। বর্তমানে যে শিল্প নগরীগুলোতে যে শিল্প হচ্ছে না বা কাজ কম হচ্ছে এমনটা নয়, কিন্তু অসুবিধাটা হলো যে বিসিক যে সুবিধাগুলো দেওয়ার কথা সেই সুবিধাগুলো দিতে পারছে না। সেখানে বিসিকের আমি বলবো যে তাদের প্ল্যানিং যেটা আছে বিসিকের শিল্প উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং শিল্পগুলোকে কি কি সুবিধা দেওয়া উচিত বিসিক শিল্পনগরীতে শিল্প করতে আসলে, সেই দিকে যদি একটু কেয়ারফুল হয় এবং দৃষ্টি দিয়ে নিঃসন্দেহে বিসিক আমি মনে করি যে কন্ট্রিবিউশন ইতিপূর্বে দিয়েছে তার সাথে আরও বেশি অবদান রাখতে পারবে। আপনি বলছেন যে বিসিক তার প্রত্যাশিত ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে না, কিন্তু কথা হচ্ছে কেন দিচ্ছে না? এটা কি বিসিকের সক্ষমতার অভাব নাকি অন্য কোনো সমস্যা? বিসিক একটা শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ অধীন একটা সংস্থা, একটা কর্পোরেশন। মূলত আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এই দিক থেকে বিসিক কর্তৃপক্ষ এবং শিল্প মন্ত্রণালয় তদারকি যারা করছেন এবং শিল্প উদ্যোক্তা সংগঠন যারা আছে শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে ত্রিপক্ষীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করা উচিত এবং কি কি সমস্যার কারণে বিসিক শিল্প নগরীগুলোতে শিল্পগুলো বেগবান হচ্ছে না অথবা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, এইগুলোকে নিয়ে ওপেন ডিসকাশন করে যদি এটাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমার মনে হয় এই প্রতিবন্ধকতাগুলো কেটে যাবে। সেটা এককভাবে বিসিকে যারা কর্মকর্তা যারা আছেন ওনারা বিভিন্ন সংস্থা থেকে হয়তো আসেন, এসে হয়তো ওনাদের দায়িত্ব পালনকালে আবার হয়তো 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, ওনাদের আবার অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু একটা সংস্থাতে এসে কিন্তু এই সংস্থা সম্পর্কে বুঝতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। একটা প্ল্যানিং করে সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে সময়টুকু দরকার অনেক সময় দেখা যায় সেই সময়টুকু পাওয়া যায় না। এবং নতুন আরেকজন যখন কর্মকর্তা আসেন বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসেন তখন দেখা যাচ্ছে উনি ওনার নতুন করে প্ল্যানিং করতে করতে কিন্তু আগেরটা লস হয়ে গেল। তো আমার মনে হয় এটা ধারাবাহিকতা থাকা উচিত। যারা যেখান থেকে আমি ছোটের যদি মনে করি বিসিক আমাদের অথরিটি চেয়ারম্যান মহোদয় আছেন, একজন চেয়ারম্যান আসলেন হয়তো 2 বছর কাজ করলেন, উনি আবার 2 বছর পরে উনি চলে গেলেন। আরেকজন যখন আসলেন ওনার কাজ শুরু করা উচিত যে চেয়ারম্যান চলে গেলেন উনি কোথা থেকে কাজটা রেখে গেলেন সেখান থেকে আমার শুরু করা উচিত। আরেকটি বিষয় একটু জানতে চাই যে গ্যাস বিদ্যুতের প্রবলেমের কথা এর আগে আপনি বলছিলেন, এখন আসলে সেটি কতটা উত্তরণ হলো সেই প্রবলেম? গ্যাস বিদ্যুতের যে সমস্যা যেটুকু আছে সেটুকু আমি শুধু বাংলাদেশে গ্যাস বিদ্যুতের অভাব হচ্ছে এটুকু বলে আমি শেষ করতে চাই না। সারা পৃথিবীতে গ্যাস বিদ্যুৎ নিয়ে এই মুহূর্তে সমস্যা আমরা শুনছি এবং দেখছি। আমি মনে করি এখন বিশেষ করে শিল্প নগরীগুলোতে বা শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সংযোগটা প্রায়োরিটি বেসিসে দেওয়া উচিত। এই কারণে যে এই শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচানো আমাদের প্রয়োজন, কারণ শিল্প বাঁচলে আমাদের দেশ বাঁচবে, আমাদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারবে। আমি এখানে একটা জায়গায় হয়তো আমি বলতে পারি এইরকম যে আমাদের এখন যেহেতু সিলিন্ডার গ্যাসটা আমরা ডোমেস্টিক ইয়েতে আমরা সিলিন্ডার গ্যাস প্রোভাইড করছি এবং অ্যাভেলেবেল আছে, আমাদের ডোমেস্টিক সিলিন্ডারের উপরেই ডোমেস্টিক গ্যাসগুলোকে ডিপেন্ড করে আমাদের যেই লাইনের যে গ্যাসটা আছে এগুলাকে শিল্প প্রতিষ্ঠানকে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা আমি
আমার ধারণা, কারণ আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো যদি প্রোডাকশন বন্ধ থাকে তাহলে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বাসাবাড়িতে আমি সিলিন্ডার দিয়ে ওটাকে আমি ম্যানেজ করতে পারতেছি, অল্টারনেটিভ আমার ব্যবস্থা আছে। আর বিদ্যুতের কথা যেটা বললেন, বিদ্যুতের ইতিপূর্বে যেই মারাত্মক অবস্থা ছিল সেখান থেকে আমরা অনেকটা কেটে উঠেছি, এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসছে। আমি আশা করছি হয়তো 2023 সালে আমাদের এই বিদ্যুতের সমস্যাটা, আমাদের সরকারের যেই পদক্ষেপ, আমরা হয়তো কেটে উঠতে পারবো। কিন্তু গ্যাসের বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। জি, আমরা আসলে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত আছেন। তো এখন যেহেতু শীতের সময় আমরা দেখি যে এরকমের সামাজিক কার্যক্রমগুলো শীতকালেই তো বেশি হয়, তো এখন আপনারা কার্যক্রম কেমন করছেন? দেখেন, আমি রোটারির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন থেকে, প্রায় 37 ইয়ার্স আমি রোটারির সাথে সম্পৃক্ত। আমি 2020-21 আমি রোটারির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছি। যে সময় করোনায় সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছে, তখনই মানুষ সেবার জন্য আমরা মাঠে ছিলাম। সেদিক থেকে আমি বলবো রোটারি ইন্টারন্যাশনাল 365 দিন রাত দিন কাজ করে যাচ্ছে পৃথিবীব্যাপী। এখন রাত দিন কাজ করে যাচ্ছে, এটা হয়তো আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে রাতে কি তারা ঘুমায় না? আমি আপনাকে বলবো সেটার রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করছি। এইভাবে আমার এখন এখানে বেলা 11টা বাজছে দিনের, কিন্তু আমেরিকাতে রাত 12টা বেজেছে, কিন্তু আমরা দিনের 12টা বেজেছে, সরি, যে সেইখানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, বুঝতে পেরেছি, বা তারা ঘুমাচ্ছে, আমরা এখানে কাজ করছি। এভাবে কিন্তু অল্টারনেটিভ আমাদের সারা পৃথিবীর একসাথেই আমরা কাজ করছি 24 ঘন্টা। আর এইবার আমাদের যেহেতু শীতের যে কথাটা বললেন, শীতকালীন আমাদের কিছু কাজ আমাদের বেড়ে যায়, সেটা হলো আমাদের শীত বস্ত্র বিতরণ, এবং বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিভিন্ন ক্লাব পর্যায়ে আমাদের কাজ করছে এবং প্রজেক্ট করছে, শীত বস্ত্র বিতরণ করছে, খাদ্য বিতরণ করছে এবং ব্ল্যাঙ্কেট বিতরণ করছে। সেটা সারা পৃথিবীতেই কিন্তু এটা চলমান থাকে। আরেকটা জিনিস আপনি জানেন বোধহয়, যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, প্রাউড ফিল করার মতো একটা প্রজেক্ট হলো আমাদের পোলিও, যে সারা পৃথিবী থেকে পোলিও নির্মূলের জন্য কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল কাজ করছে। এর সমস্ত অবদান কিন্তু রোটারি ইন্টারন্যাশনালের, এবং আমরা আশা করছি অচিরে আমরা সারা পৃথিবী থেকে রোটারির সহযোগিতায় আমাদের যে পোলিওটা নির্মূল করতে পারবো এবং সক্ষম হব সারা পৃথিবী এই পোলিওর অভিশাপ থেকে আমরা মুক্ত করতে পারবো। যে 2023 সাল তো আমরা শুরু করলাম, এই সালে আপনার প্রত্যাশাটা কি আসলে? আমরা আশা করছি, বৈশ্বিক সময় আমরা অতিবাহিত করেছি, আমরা নতুন স্বপ্ন আমরা দেখছি। যত সমস্যায় আসুক, আমরা বাঙালি জাতি, আমরা কোথাও থেমে থাকি না, এবং আমাদের কর্ম, আমাদের আদর্শ এবং আমাদের প্রেরণা দিয়েই কিন্তু আমাদের সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা সুন্দর একটা বৎসর 2023 আমরা প্রত্যাশা করছি। আশা করছি আল্লাহ রহমত করবেন আমাদের বাঙালি জাতির উপরে, নিঃসন্দেহে আল্লাহ রহমত আছে, এবং আমাদের বর্তমান সরকার যেভাবে চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, নিশ্চয়ই আমরা সফল হব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে সকলকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আজ বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।